হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 11 আমরা তাপগতিবিদ্যা নিয়ে আলোচনা করছি, যেটা তোমাদের ইউনিট 8 এর একটা খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। কারণ পরীক্ষাতে এখান থেকে এভরি ইয়ার কোশ্চেন থেকে তোমরা এটাও জানো ভালো করে, এই চ্যাপ্টার থেকে, এই তাপগতিবিদ্যা থেকে আমাদের মোটামুটি 5 মার্কসের কোশ্চেন এভরি ইয়ারই থাকে। তো এখানে একটা খুব ইম্পর্টেন্ট টপিক আলোচনা করবো, যেটা অ্যানুয়াল এক্সামিনেশনে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে গ্যাসের আপেক্ষিক তাপ। তাহলে আমাদের এই ভিডিওতে আমরা সীমাবদ্ধ থাকবো এই গ্যাসের আপেক্ষিক তাপ নিয়ে আলোচনা এবং তাদের মধ্যে সম্পর্ক এবং তাদের অনুপাতে গুরুত্ব। তো গ্যাসের আপেক্ষিক তাপ নিয়ে আলোচনা অনেক ডিটেলসে না করে আমাদের যতটা প্রয়োজন সেই হিসাবে আমি বলছি। তো আমরা ক্লাস 7 এ সবচেয়ে প্রথম এই ফর্মুলাটা পড়েছিলাম, H = mst। তো এখানে বুঝতেই পারছো, H ছিল যে পরিমাণ তাপ দেওয়া হচ্ছে, m ছিল ভর, বস্তুর ভর, s ছিল আপেক্ষিক তাপ, আর t ছিল উষ্ণতা কিংবা উষ্ণতার বৃদ্ধি। তো এখান থেকে আপেক্ষিক তাপের সংজ্ঞা হয়েছিল যে একক ভরে কোন বস্তু একক পরিমাণ উষ্ণতা বৃদ্ধি, অর্থাৎ 1 ডিগ্রি সেলসিয়াস কিংবা 1 কেলভিন উষ্ণতা বৃদ্ধির জন্য যে পরিমাণ তাপের প্রয়োজন। তো যদি আমি এটাকে আরো সহজে বলি, অর্থাৎ যদি বলি যে এইভাবে লিখতে যদি চাই, একক ভরের কোন বস্তু যদি ধরে নেওয়া হয় তাহলে n = 1 বসাতে পারি, তখন যে পরিমাণ তাপের প্রয়োজন হচ্ছে 1 ডিগ্রি সেলসিয়াস কিংবা 1 কেলভিন উষ্ণতা বৃদ্ধির জন্য, সেটাই হচ্ছে তার আপেক্ষিক তাপ। কঠিন এবং তরলের ক্ষেত্রে এই সংজ্ঞাতে কোনো রকম কোনো সমস্যা নেই, সেটা কিন্তু ইকুয়ালি অ্যাপ্লিকেবল। কিন্তু যখন কোনো গ্যাসের ক্ষেত্রে আমরা আপেক্ষিক তাপ এইভাবে করার চেষ্টা করব, তখন কিন্তু সমস্যা সৃষ্টি হবে, তখন সংজ্ঞা কিন্তু অসম্পূর্ণ হয়ে যাবে। দেখে নেওয়া যাক কেন হচ্ছে। কারণ তোমাদের একটা প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, গ্যাসের ক্ষেত্রে দুটি আপেক্ষিক তাপ অর্থাৎ সিপি আর সিভি, অর্থাৎ স্থির চাপে আপেক্ষিক তাপ আর স্থির আয়তনে আপেক্ষিক তাপ কেন হয়ে থাকে। তো এটা নিয়ে একটু আলোচনা করা যাক। তো প্রথম হচ্ছে, ধরো আমরা এই আপেক্ষিক তাপ বের করছি সাপোজ কোনো গ্যাসের ক্ষেত্রে। তাহলে গ্যাসের ক্ষেত্রে এই তিনটে রাশি খুব গুরুত্বপূর্ণ হয়ে যায়। তোমরা জানোই, গ্যাসের চাপ, গ্যাসের আয়তন, গ্যাসের উষ্ণতা। এবার দেখো, গ্যাসের ক্ষেত্রে আমরা উষ্ণতা বৃদ্ধি করার জন্য যদি বাইরে থেকে তাপ নাও দিই, তাহলেও কিন্তু উষ্ণতার পরিবর্তন হতে পারে। কি রকম? তোমরা মনে করে দেখো, আমরা ক্লাস 10 এ আর ক্লাস 11 এ চাপের সূত্র পড়েছি, আবার আয়তনের সূত্র অর্থাৎ জালসের সূত্র পড়েছি। তো এখানেই লক্ষ্য করে দেখো, গ্যাসের চাপ পরিবর্তন করলে উষ্ণতার পরিবর্তন হচ্ছে, আয়তন পরিবর্তন করলেও কিন্তু উষ্ণতার পরিবর্তন হচ্ছে। তো এখান থেকে আমরা বুঝতে পারছি যে সমস্যা কি হতে পারে। ধরো কোনো কারণে আমরা চাপকে বাড়িয়ে দিলাম, তো যখনই চাপ বাড়িয়ে দেবো তখন উষ্ণতা কি হলো না, চাপ বাড়িয়ে দিয়েছে, গ্যাস কম্প্রেস হয়ে যাচ্ছে। তাহলে গ্যাস কম্প্রেস হয়ে যাওয়ার জন্য আমরা বাইরে থেকে তাপ না দিয়েও উত্তপ্ত হয়ে যাচ্ছে। কেন? চাপ বাড়িয়ে দেওয়ার জন্য টিও বেড়ে যাচ্ছে, তাহলে উত্তপ্ত হয়ে যাচ্ছে, গ্যাসটা হঠাৎ উত্তপ্ত হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে যদি আমি আপেক্ষিক তাপ বের করি, তাপ তো দিইনি বাইরে থেকে, কিন্তু উষ্ণতা তো বৃদ্ধি পেয়ে গেছে, তাহলে সেই ক্ষেত্রে দেখো আপেক্ষিক তাপ কিন্তু শূন্য হয়ে যাচ্ছে। এবার ধরো আমরা হঠাৎ করে গ্যাসকে প্রসারিত করে দিলাম, এবার গ্যাস ঠান্ডা হয়ে গেল। সেই ক্ষেত্রে ভেবে দেখো, যদি আমরা গ্যাসের উষ্ণতা যদি ঠান্ডা হয়ে গেছে, গ্যাসের উষ্ণতাকে যদি অপরিবর্তিত রাখতে চাই, তাহলে গ্যাসের উষ্ণতা কোনো পরিবর্তন হলো না, তখন আমাকে বাইরে থেকে কিছু তাপ দিতে হবে। সাপোজ সেই তাপ দিলাম আমি H পরিমাণ, তাহলে এই ক্ষেত্রে দেখো পাওয়া যাচ্ছে কিন্তু ইনফিনিটি। তার মানে গ্যাসের চাপ কিংবা আয়তন, এদের কোনো একজনকে যদি স্থির না করা হয় কিংবা অপরিবর্তিত না ধরা হয়, তখন কিন্তু গ্যাসের আপেক্ষিক তাপ শূন্য থেকে অসীম যে কোনো মানের হতে পারে। তো এটা একটা সমস্যা কিংবা একটা ইনকমপ্লিটনেস কিংবা অসম্পূর্ণতাকে কিন্তু সৃষ্টি করছে। এই জন্য একটা স্থির চাপ আর স্থির আয়তনে দুটো আপেক্ষিক তাপ গ্যাসের ক্ষেত্রে ধরা হয়। তো যখন আমরা সিপি কথা বলবো, তখন সেটা স্থির চাপে আপেক্ষিক তাপ গ্যাসে, আর সিভি যখন বলবো সেটা হচ্ছে স্থির আয়তনে। এবার দেখো, এই সিপি যদি আমি বলি, ধরো m গ্রাম আমি কোনো গ্যাস নিলাম, তো তার ক্ষেত্রে যদি আমি বলি যে কত পরিমাণ আমি তাপ দিলাম না, কিউ, এস এর জায়গায় শুধুমাত্র সিপি লিখে দেবো আর টি লিখে দেবো। একইভাবে সিভি লেখার সময় আমরা জাস্ট একই জিনিসকে রিপিট করবো, শুধু সিপির জায়গায় সিভি লিখবো। তো তোমরা বইতেও 738 পেজে তোমাদের বইতে রয়েছে, তোমরা দেখতে পারো। আমি এখানে যদি সংযোজন করতে চাইছি, সেটা হচ্ছে এই সিপি আর সিভি লেখার সময় তোমরা দেখবে বইতে একটাতে বড় সিপি আর সিভি লেখা আছে, আরেকটাতে ছোট হাতে দেখবে এক সি লেখা আছে, কিন্তু সিটা একটু ছোট লেখা আছে সাইজে, এরকম। এই দুটোর মধ্যে পার্থক্য কি?
না এটা জাস্ট নরমাল, এটা অর্থাৎ কি না আমরা m গ্রামের জন্য করলাম কিংবা এর ক্ষেত্রে সে m গ্রামের জন্য করলাম। তো যখন মোলার আপেক্ষিক তাপ বের করব তখন কি করতে হবে, সেই গ্যাসের আণবিক ভরকে কিন্তু গুণ করতে হবে। অর্থাৎ নাইট্রোজেন তার আণবিক ভর তার 28, সেটা গুণ করতে হবে, হাইড্রোজেন তার 2, সেটা গুণ করতে হবে, অক্সিজেন তার 32, সেটা গুণ করতে হবে। তার মানে যেটা ক্যাপিটাল সি দিয়ে ডিনোট করা হয় সেটা মোলার আপেক্ষিক তাপ, অর্থাৎ 1 মোল গ্যাসের জন্য বের করা হচ্ছে। তার মানে এটা বলতে চাইছি এই বড় সিপি আর সিভি মানে হচ্ছে এই ছোট সিপি সিভির সঙ্গে শুধুমাত্র গ্যাসের আণবিক ভরকে গুণ করে দিতে হবে। তোমরা পেজ নাম্বার 738 এর একদম নিচের দিকে দেখবে, তাহলেই বুঝতে পারবে। এটা মাথায় রাখবে। আর কি মাথায় রাখা দরকার রয়েছে, এই ছোট সিপি এবং ছোট সিভি যদি এককগুলো করা হয় দুজনেরই একক মাত্রা একই হচ্ছে। এখান থেকে একক কত হবে, ধরো কিউ করছি আমি, তাহলে কিউ হবে ক্যালোরি, এম আসছে পার গ্রাম, টি পার ডিগ্রি সেলসিয়াস। যদি এটা এসআই করতাম তাহলে এখানে কেলভিন আসবে। তো এই এককগুলো মনে রাখতে হবে, অঙ্ক করার সময় এককগুলো লিখতে হবে, শর্ট প্রশ্নতেও লাগবে। তোমরা পেজ নাম্বার 739 এর উপর দিকে কিন্তু এটা পেয়ে যাবে। সাপোজ ধরো এইটাকে আমরা এভাবে লিখছি, এবারে এই যে এক্সপ্রেশনগুলো লিখলাম তোমরা দেখবে যে 739 পেজে যেটা লেখা রয়েছে সেটাই রয়েছে, কিন্তু এগুলো সবগুলো সেই ছোট সিপি আর সিভির জন্য, মানে এই দুজনের জন্য। যদি আমাকে ক্যাপিটালের জন্য জিজ্ঞেস করা হয় তাহলে আমি কি বললাম, এগুলো হচ্ছে মোলার। মোলার হওয়ার জন্য ক্যাপিটাল সিপির জন্য যদি লেখা হয় তাহলে এটা ক্যালোরি দিচ্ছ কোনো সমস্যা নেই, কিন্তু পার গ্রাম তখন লেখা যাবে না, তখন মোল ইনভার্স আর এখানে ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। সিপির ক্ষেত্রেও তাই হবে, যদি আমি সিপির ক্ষেত্রেও তাই, সিপির জন্য যদি এসআই তে লিখি তাহলে ক্যালোরির জায়গায় সেটা হয়ে যাবে জুল। আমি একটাই লিখছি তার কারণ বলি, সিপির জন্য যা সিপির জন্য তাই, একক তাদের কোনো পরিবর্তন নয়, মাত্রার কোনো পরিবর্তন নয়। তাহলে একটা লেখা মানে পরেরটাও লেখা হয়ে যাচ্ছে। তোমরা পরীক্ষায় চাইলে দুটোই লিখবে, ঠিক আছে, যদি পরীক্ষাতে জিজ্ঞেস করে। তো এটা তো আমরা জানলাম, কিন্তু এখানে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা আলোচনা করব, সেটা হচ্ছে সিপি আর সিভির মধ্যে সিপি অলওয়েজ কিন্তু সিভির থেকে বড় হয়। তো পরীক্ষায় একটা প্রশ্ন 1 মার্কস কিংবা 2 মার্কস হতে পারে, গ্যাসের স্থির চাপের যে আপেক্ষিক তাপ সেটা স্থির আয়তন আপেক্ষিক তাপ থেকে কেন বেশি হয়। তো আমরা একটু সিম্পল ভাবে আলোচনা করব, সেটা হচ্ছে আমরা পড়েছি কোথায় না, আমরা যখন তাপগতিবিদ্যার প্রথম সূত্র পড়ি সেই প্রথম সূত্রে মনে করে দেখো আমরা ম্যাথমেটিক্যালি এটা দেখেছি। এটাকে যদি আমরা কলন বিদ্যা ছাড়া যদি ভাবি তাহলে কি আসছে না, q ইকুয়ালস টু du, যেটা সেটা লিখতে পারি আমরা u2 u1, অনেকে এটাকে uf uy লেখে, ফাইনাল মাইনাস ইনিশিয়াল। আমি এটাকে 2 তে ফাইনাল ধরলাম, 1 কে ইনিশিয়াল ধরলাম। আর dw অর্থাৎ আমি pdv বলতে পারি, ইন্টিগ্রেশন অফ pdv, কিংবা শুধুমাত্র w বললেও হবে। তাহলে q ইকুয়ালস টু u2 u1 প্লাস w। তো এই এক্সপ্রেশন আমাদের বইতেও রয়েছে, শুধুমাত্র আমি বললাম আমি u2 u1 করেছি, বইতে দেখবে এটা uf আছে ui, এটা কোনো ব্যাপার না, ঠিক আছে। এবার ধরো যখন আমি স্থির আয়তনে বলবো তখন এই w অ্যাকচুয়ালি কি, মানে w হচ্ছে pdv আর এটা হচ্ছে vi, এটা vi। যেহেতু স্থির আয়তন সেই জন্য ওয়ার্ক ডানটা 0 হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখান থেকে কি লিখতে পারি না, q ইকুয়ালস টু uf ui, কারণ এটা তো 0 হয়ে গেছে। তার মানে দেখো যে পরিমাণ শক্তি কিংবা যে পরিমাণ তাপ দেওয়া হচ্ছে সেটা শুধুমাত্র অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি হচ্ছে, কোন রকম বাহ্যিক কার্য কিন্তু হচ্ছে না। whereas যখন আমরা স্থির চাপে করছি তখন এই এক্সপ্রেশনটা কি হবে, এটা যদি বলি আমি q equals to uf ui plus w, অর্থাৎ এই পার্টটা কিন্তু থাকছে, অর্থাৎ অভ্যন্তরীণ শক্তি তো বৃদ্ধি হচ্ছে, তার সহ বাহ্যিক কার্য হচ্ছে। অবশ্যই সেই কার্যটা স্বাভাবিক হবে, ধনাত্মক কার্য। তার মানে দেখো স্থির চাপের ক্ষেত্রে একই পরিমাণ উষ্ণতা বৃদ্ধি করার ক্ষেত্রে অভ্যন্তরীণ শক্তিও বৃদ্ধি পাচ্ছে, আবার কার্য হচ্ছে। তো স্বাভাবিকভাবে এর অ্যামাউন্টটা বেশি, এর পরিমাণটা বেশি, তাই কিন্তু আমরা সিপি গ্রেটার দ্যান সিভি বলি। তোমাদেরকে ম্যাথমেটিক্যাল এবং লজিক দুটো সাহায্য নিয়ে বলতে হবে। এক নাম্বার এরেও কিন্তু এক্সপ্লেইন করতে হবে ভালো করে, তোমরা ভাববে না যে এক নাম্বার মানে 2 লাইনে কি করে এক্সপ্লেইন করব, সে 5-6 লাইন হবে, কিছু করার নেই। তো এটা ভালো করে করতে হবে।
এইবারে আমরা মেইন আরেকটা প্রশ্নতে আসি, যেটা ফাইনালে খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে সিপি এবং সিবি এদের মধ্যে একটা সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কটা হচ্ছে আদর্শ গ্যাসের জন্য অবশ্যই সিপি মাইনাস সিবি ইকুয়ালস টু আর। তোমরা বলবে স্যার এটা ছোট না বড়টা লিখছেন, আমি ছোটটা দিয়ে প্রমাণ করছি, বড়টা দিয়েও হবে, শুধু একটু চেঞ্জেস আসবে। তো সিপি মাইনাস সিবি ইকুয়ালস টু আর যদি প্রমাণ করতে হয়, আমি বইতে তোমাদের একদম কিভাবে লিখতে হবে, 1 গ্রাম অণু পরিমাণ অর্থাৎ 1 মোল গ্যাস ধরে করা রয়েছে, যা যা লিখতে হবে বইতে যেরকম রয়েছে 739 পেজে সেভাবে লিখবে। আমি মূল কনসেপ্টটা বলি। যখন স্থির চাপে আর স্থির আয়তনে যখন আমরা গ্যাসের আপেক্ষিকতা নিয়ে আলোচনা করব, তো স্থির আয়তনে যখন হবে, তো স্থির আয়তনে হওয়া মানে কি না, যে পরিমাণ আমরা তাপ দেব সম্পূর্ণ সেটা অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে চলে যায়, বাহ্যিক কোনো কার্য হয় না, যেহেতু এটা স্থির আয়তনের কথা বলা হচ্ছে। তো আমি লিখতে পারি dQ সমান সিভিডিটি, কারণ জানি অভ্যন্তরীণ শক্তি শুধুমাত্র উষ্ণতার উপর নির্ভর করে, আদর্শ গ্যাসের ক্ষেত্রে অন্তত। আর যখন আমরা স্থির চাপের জন্য করছি তখন কি হবে না, আমরা এখন দেখেছি এই যে du, তো du মানে এটাই, কারণ এইটাই তো du, কারণ বাহ্যিক কার্য তো হয়নি। তাহলে এই সূত্রতে যদি আমি বসাই, তো dQ সমান কত না, স্থির চাপে যখন আমি করব তাহলে dQ যে পরিমাণটা হচ্ছে সেটা আমি এরকম লিখতে পারি Cp dt, আর du মানে এই পার্টটা Cv dt প্লাস dw। তোমরা বইতে একটু তাকিয়ে দেখতে পারো যে dQ সমান Cp dt লেখা আছে, এটা আমি বসালাম, আর dw সমান মানটা পরের লাইনে বসানো আছে, সেটা কত P dV। তো Cp dt সমান Cv dt প্লাস P dV। আমি আরেকবার রিভাইন্ড করে দিই, তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে এটা ছিল du সমান Cv dt। কেন লিখলাম না, স্থির আয়তন হলে বাহ্যিক কার্য শূন্য, তাই লিখতে পারছি। আর dQ সমান Cp dt কেন, অর্থাৎ যে পরিমাণ তাপ শক্তি দেওয়া হচ্ছে সেটা অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করছে প্লাস বাহ্যিক কার্য করছে, যেটা একটু আগে আমি Cp কেন গ্রেটার দেন Cv সেটা বলেছিলাম। তো এখানে লক্ষ্য করে দেখলে দেখো Cp আর Cv কে এইভাবে কমন নিলে আমাদের dt বাইরে থাকছে আর এখানে pdv থাকছে। 1 মোল আদর্শ গ্যাসের জন্য আমরা এটা লিখি dV সমান RT। যদি স্থির চাপে করি, কারণ আমরা ওয়ার্কডানটা ধরেছি যেহেতু স্থির চাপে, তো স্থির চাপে যদি করি তবে এটা কত হবে অবকলন করলে pdv সমান RT। তাহলে আমি এর জায়গায় কি লিখতে পারি না, এর জায়গায় এটা লিখতে পারি Cp Cv dt সমান RDT। তাহলে dt এমনিও কেটে যাচ্ছে, তাহলে লেখা যেতে পারে Cp Cv সমান R। এই সমীকরণ অঙ্ক করতেও কাজে লাগবে, থিওরিতে প্রমাণ আকারে 2 নম্বরে আসতে পারে, 3 নম্বরেও আসতে পারে, এটা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। কিন্তু এখানে মাথায় রাখতে হবে এই যে Cp Cv যেগুলো আমরা স্মল লেটারে ইউজ করেছি ওটা এটা নরমাল ভাবে লিখেছি, কিন্তু তোমরা বইতে একটু তাকিয়ে দেখবে। তাহলে স্থির চাপের ক্ষেত্রে স্থির আয়তনে যে স্থির চাপ এবং স্থির আয়তনে যে গ্যাসের আপেক্ষিক তাপের যে বিয়োগফল অন্তরফল সেটা ধ্রুবক, আর সেই ধ্রুবকটা হচ্ছে সর্বজনীন গ্যাস ধ্রুবক কিংবা মোলার গ্যাস ধ্রুবক সঙ্গে সমান। তার জাস্ট নিচের দিকে একটু তাকিয়ে দেখবে, এখানে ইউনিট গুলো তো একটু আগেই বলে দিয়েছিলাম, সেজন্য আর বলছি না, বইতে সেটা লেখা এবারে এসেছে। কিন্তু একটা কথা লেখা আছে যে আর কে তাপের এককে প্রকাশ করতে হলে তখন যে দিয়ে ভাগ করতে হবে। ক্লাস 9 এ তোমরা এটা পড়েছিলে। তাহলে দেখো কার্যের একক থেকে তাপের এককে যেতে গেলে যে দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে আমরা এখানে যেটা লিখেছি আর, সেই আর কে আর বাই জে লিখলেই কিন্তু সে তাপীয় এককে চলে যাচ্ছে ইউজিং দিস ফর্মুলা। তো এটা একটু মাথায় রাখতে হবে। আরেকটা জিনিস এখানে একটা জিনিস বলে দিই আমি, দেখবে বইতে অনেকের এটা কনফিউশন হয়, এরকম লেখা আছে স্মল cp and small cv মাইনাস করার পর স্মল r। এই স্মল r মানে কি না, দেখবে এই স্মল r সমান লেখা রয়েছে r বাই m। এটা অনেক সময় আপেক্ষিক গ্যাস ধ্রুবকও বলা হয়, অর্থাৎ স্মল r মানে নতুন কোনো ধ্রুবক নয়, মোলার গ্যাস ধ্রুবককে যে গ্যাসের জন্য বের করা হচ্ছে তার আণবিক ভর দিয়ে ডিভাইড করলে যেটা পাওয়া যাবে সেটাই হচ্ছে স্মল r। অর্থাৎ একে বলা হয় কি আপেক্ষিক গ্যাস ধ্রুবক। তাহলে বুঝতেই পারছো বিভিন্ন গ্যাসের ক্ষেত্রে m এর মান ভিন্ন হবে, তার ক্ষেত্রে মানটাও চেঞ্জ হয়ে যাবে। তো এটা মাথায় রাখতে হবে। একটা আরেকটা জিনিস দেখবে এই স্মল v ক্যাপিটাল v নিয়ে যেটা বলা রয়েছে, ধরো আমি স্মল v টা স্মল cv কিংবা স্মল cp বের করতে চাইছি, কিন্তু আমার কাছে রয়েছে ক্যাপিটাল cp আর ক্যাপিটাল C P আর Cv। শুধুমাত্র একে
গ্যাসে আণবিক ভর দিয়ে ভাগ করলেই হবে। যেরকম আমরা মোলার আপেক্ষিকতা বের করার সময় কি করতাম, তার আণবিক ভর দিয়ে গুণ করতাম, ঠিক ওরকমই যখন আমরা এমনি আপেক্ষিকতা বের করব তখন কিন্তু আণবিক ভর দিয়ে ভাগ করব। এটা ওই জন্য দেখবে বইতে নিচে লেখাও রয়েছে যে স্থির চাপ ও স্থির আয়তনে গ্যাসের আপেক্ষিকতা, আর এটা হচ্ছে মোলার আপেক্ষিকতা। ওই জন্য দেখবে বইতে বিভিন্ন জায়গাতে লেখা রয়েছে গ্রাম আণবিক আপেক্ষিকতা বা মোলার আপেক্ষিকতা। শুধুমাত্র একটু মাথায় রাখতে হবে যেটা তোমাদের, মোলার আপেক্ষিকতা মানে হচ্ছে n গুণ করা রয়েছে স্মল এর সঙ্গে, স্মল সি এর সঙ্গে। আর যখন মোলার আপেক্ষিকতা এমনি আপেক্ষিকতা, তার মানে মোলার যেটা আপেক্ষিকতার মান পেয়েছি তাকে আণবিক ভর দিয়ে ভাগ করা আছে। তো এই প্রমাণটা মাথায় রাখতে হবে। লাস্ট একটা শুধু জিনিস বলে দিই, সেটা হচ্ছে আমরা যা আলোচনা করলাম এখানে, এই আলোচনা থেকে সিপি কথা এলাম, যেখানে দেখলাম সিপি বড়। একটা খুব গুরুত্বপূর্ণ রাশি পাওয়া যায়, সেটা হচ্ছে সিপি বাই সিপি বলে, যে যেটা অনুপাত কোনো একক পাওয়া যায় না। এই সিপি বাই সিপি সমান হচ্ছে এই গামা। গামা হচ্ছে গ্যাসের আপেক্ষিক তাপের অনুপাত। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই গামার মান দেখে বলতে পারবো যে কোন অণু কত পরমাণু, এক পরমাণু, দ্বি পরমাণু, ত্রি পরমাণু কিংবা বহু পরমাণু, সেটা বোঝা যায় কি করে। সাপোজ ধরো গামা ইকুয়ালস টু 5/3 কিংবা গামা ইকুয়ালস টু 7/5। তো প্রথম ভ্যালুটা দেখেই দেখবে তোমাদের বইতে পয়েন্ট 1 এই রয়েছে যে গামা ইকুয়ালস টু 5/3। তাহলে 5/3 মানে বুঝতেই পারছো ভাগ করলে কত আসবে না 1.67, আর এখানে দেখো 1.41 কিংবা ধরো এরকম একটা ভ্যালু। তো এই যে মানগুলো দেওয়া রয়েছে বইতেও, এটা মানে বুঝতেই পারছো 4/3 এই মানটাকে দিলে এগুলো এক পরমাণু গ্যাসের ক্ষেত্রে 1.67 মান হয়, যেরকম ধরো হিলিয়াম, নিয়ন, আর্গন। দ্বি পরমাণু গ্যাসের ক্ষেত্রে যেমন নাইট্রোজেন, অক্সিজেন এই জাতীয়, তাদের ক্ষেত্রে 1.41 অর্থাৎ 7/5। আর 4/3 হচ্ছে ত্রি পরমাণু ধরো ওজোন গ্যাসের জন্য, তার ক্ষেত্রে 1.33। এই মানগুলো মনে রাখলে তোমরা আইডিয়া করতে পারবে কোন পরমাণু গ্যাসের জন্য বের করা হচ্ছে এটা। আর বহু পরমাণু গ্যাস অর্থাৎ চারও হতে পারে কোন ক্ষেত্রে, তো তাদের ক্ষেত্রে মোটামুটি 1.1 থেকে 1.3 অর্থাৎ ত্রি পরমাণুকে পর বলছি আর কি। তো বইতে দেখবে মানটা লেখা রয়েছে 1. ধরো অ্যাসিটিলিন, ইথিলিন, ইথেন, তো সেগুলো তো অনেক বেশি পরমাণু, তো তাদের ক্ষেত্রে 1.1 থেকে 1.3। অর্থাৎ গামা অত গুরুত্বপূর্ণ, গামার ভ্যালু দেখেই আমরা বুঝে নিতে পারবো কত পরমাণু সে হচ্ছে গ্যাস, কিংবা কতগুলো পরমাণু নিয়ে সেই গ্যাসটি তৈরি। এটা খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া যখন আমরা শব্দ অধ্যায় পড়বো, শব্দ অধ্যায়তে সাউন্ডের পসিবিলিটি 4th চ্যাপ্টার, সেখানে শব্দের বেগের যে রাশিমালা রয়েছে, বিজ্ঞানী নিউটনের সমীকরণকে যখন ল্যাপ্লাসে সংশোধন করা হয়েছে, এটা হচ্ছে গামা পি বাই রো রুট ওভার। এই গামাটা কিন্তু এই গামা সিপি বাই সিপি, ঠিক আছে। আর না একটু পরে যখন আমরা এই চ্যাপ্টারে পরের ভিডিওতে যখন যাব, তখন দেখবে আমাদের এই যে বিভিন্ন তাপগতীয় প্রক্রিয়া রয়েছে, তার মধ্যে একটা শ্রেণীবিভাগ রয়েছে সমষ্ণ প্রক্রিয়া, রুদ্ধতাপ প্রক্রিয়া। তো রুদ্ধতাপ প্রক্রিয়ার চাপ এবং আয়তনের যে সম্পর্ক, সেটা দেখতে কিন্তু এরকমই হয়। তো সেখানে এই গামার কিন্তু গুরুত্ব রয়েছে। তাহলে গামা শুধুমাত্র যে এইখানে কাজে লাগছে তা নয়, এখানেও রয়েছে। তো গামার গুরুত্ব তোমরা পড়ে রাখবে। এরপরে তোমরা দেখবে বক্সে করে লেখা রয়েছে যে এক পরমাণু এবং দ্বি পরমাণু গ্যাসের ক্ষেত্রে সিপিসিপির মান দেওয়া রয়েছে। যেমন দেখবে প্রথমে রয়েছে সিপির মান রয়েছে 5/2 আর সিপির মান রয়েছে 3/2 আর। তো এই যে মানটা রয়েছে এটা হচ্ছে কিন্তু এক পরমাণু গ্যাসের ক্ষেত্রে। দ্বি পরমাণু গ্যাসের ক্ষেত্রে দেখো তোমরা লক্ষ্য করে এখানে রয়েছে যে 7/2 আর 5/2 আর। তো এই মানগুলো ডিটেইলসে কি করে এলো সেটা আমরা এর পরের অধ্যায়ে গ্যাসের গতিতত্ত্বতে আলোচনা করব। আপাতত মনে রাখলে হবে, কারণ অঙ্ক করতে হবে যেহেতু। এক পরমাণুর ক্ষেত্রে এটা, দ্বি পরমাণুর ক্ষেত্রে এটা। আর মনে রাখার একটা শর্ট টেকনিক বলে দিচ্ছি, তোমরা একটা মনে রাখো, ধরো সিপি এক পরমাণু 5/2 থেকে 1 বিয়োগ করো 3/2 চলে আসবে। আবার সিপি যেটা 5/2, এইটার ক্ষেত্রে যেটা হবে সেটা সিবি সেই মানটা হবে, দেখো তার সঙ্গে 1 যোগ করলে 7/2। তো এইভাবে মনে রাখতে পারো কিংবা সরাসরি মনে রাখতে পারো। আর এখানে গাণিতিক উদাহরণ রয়েছে 5টাই করতে হবে। অনুশীলনীতে এরকম অঙ্ক রয়েছে, এই টাইপের অঙ্ক কিন্তু ফাইনালেও লাগতে পারে, এমসিকিউতেও লাগতে পারে। তো এইখানে আলোচনা শেষ করছি। পরের ভিডিওতে আমরা সমষ্ণ প্রক্রিয়া নিয়ে আলোচনা শুরু করব। দরকার পড়লে যদি সময় থাকে তাহলে রুদ্ধতাপ প্রক্রিয়া নিয়ে আলোচনা করব। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, চ্যাপ্টারটা পড়া চালিয়ে যাবে। নেক্সট ভিডিওতে তোমার সঙ্গে আবার দেখা হবে। টিল দেন, বাই।